হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেনড্রপ। আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো কি, কথাটা শুনে কেমন অদ্ভুত লাগছে তাই না? আজকে এরকম করে বলছি কেন? আজকে না থেমে কেমন একটানা বলে যাচ্ছি। একটানা বলে গেলে কিছুই বোঝা যায় না তাই না? মাঝে মাঝে তো থামার প্রয়োজন হয়। এই যে থেমে থেমে বলছি, কত সুন্দর লাগছে শুনতে। হ্যাঁ, এই যে থামি, আমরা কথা বলতে গেলে একটু করে বিরতি নিই, বা আমাদের যে সুন্দর বাংলা ভাষা, সেই বাংলা ভাষা পড়তে গিয়েও কিন্তু আমরা কোথাও কোথাও একটু করে বিরাম নিই তাই না, রেস্ট নিই, এবং সেখানে দেখবে একটা করে চিহ্ন থাকে তাই না? তো সেই চিহ্নগুলোকে কি বলে তোমরা কি জানো? জানো নিশ্চয়ই, শুনে থাকবে। বাংলা ভাষায় এই যে বিভিন্ন জায়গায়, বাক্যের মাঝে, বাক্যের শেষে, বাক্যের শুরুতে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কয়েকটি চিহ্ন আমাদের চোখে পড়ে তাই না? সেই চিহ্নগুলিকে বলে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন। বাংলা ভাষায় কিন্তু স্বরচিহ্ন, যুক্তবর্ণ এগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সমান গুরুত্বপূর্ণ বা ভীষণই গুরুত্ব হলো এই জ্যোতি চিহ্নের। যদি জ্যোতি চিহ্ন ব্যবহার করা না হয় তাহলে কিন্তু বাক্যের অর্থটাই সুস্পষ্টভাবে বোঝা যায় না, মনের ভাবটাই সুন্দরভাবে বোঝা যায় না, বা শুনতে সেটা কেমন উল্টো পাল্টা লাগে তাই না? তোমরা হয়তো পথে ঘাটে চলতে চলতে বিভিন্ন বাড়ির দেওয়ালে, বিভিন্ন পার্কে, বিভিন্ন সাইনবোর্ডে নানা রকম উদ্ধৃতি কথা দেখতে পাবে তাই না? যেমন একটা হয়তো জায়গা আছে, সেখানে লেখা আছে এখানে গাড়ি পার্ক করিবেন না, পার্ক করিলে 500 টাকা জরিমানা, কি থাকে না? আবার দেখবে বাড়ির দেয়ালে লেখা থাকে এখানে বিজ্ঞাপন দেবেন না, দিলে হয়তো 200 টাকা জরিমানা, এরকম লেখা থাকে। বা বাস স্টপে কোথাও লেখা থাকে এখানে ধূমপান করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তো এই যে কথাগুলো বিভিন্ন জায়গায়, এই ধরনের যে পোস্টার, এগুলো তোমরা দেখে থাকবে। আবার কখনো কখনো দেখবে কিছুজন কিন্তু এগুলোর একটু বিকৃতি করার জন্য এই যে এখানে গাড়ি পার্কিং করিবেন না, না এর পরে একটা দাগ থাকে তাই না, সেখানে একটু থামা হয়, তারপরে পরের অংশটা পড়া হয়। তো ফ্রেন্ডস, যদি এখানে পার্ক করিবেন না, নায়ের পরে যে দাড়িটা থাকে, নায়ের পরে যে একটা জ্যোতি চিহ্ন থাকে, সেটাকে যদি নায়ের ঠিক আগে দিয়ে দেওয়া হয় তাহলে দেখো মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি হয়ে যাচ্ছে মিনিংটা? এখানে গাড়ি পার্ক করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তো কি হলো, পুরো মিনিংটা, অর্থটা পুরো পাল্টে গেল তাই না? বা তোমাদের হয়তো বাড়ির দেওয়ালে তোমরা লিখে রেখেছো এখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 200 টাকা জরিমানা, ঠিক আছে? কেউ হয়তো একটু বদমাশির ছলে কি করে, নায়ের পাশে যে দাড়িটা থাকে, যে দাগটা থাকে, যে জ্যোতি চিহ্নটা থাকে, সেটাকে অনেক সময় মুছে দিয়ে তার ঠিক আগেই দিয়ে দেয়। তো কি মিনিংটা হয়ে যাচ্ছে, এখানে বিজ্ঞাপন দিবেন না, দিলে 200 টাকা জরিমানা। তখন কি অবস্থা দাঁড়ায় বলো তো? এবার দেওয়ালে যদি তখন সত্যিই কেউ বিজ্ঞাপন দিয়ে দেয় তখন আর কিছু করার থাকে না। তো এই যে জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, বাংলা ভাষায় এর যথাযথ প্রয়োগ, শুধু প্রয়োগ না, যথাযথ প্রয়োগ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, তাই বাংলা ভাষাকে সুন্দর করে পড়তে লিখতে আমাদের কিন্তু এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের কিন্তু নলেজ থাকাটা, জ্ঞান থাকাটা ভীষণ দরকার। তো আজকে আমরা জানবো সেই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন সম্পর্কে। তো অনেকগুলো জ্যোতি চিহ্নের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন বইয়ে, 20টি 21টি। তো সাধারণত দেখা যায় যে বাংলা ভাষায় সাধারণত 12টি জ্যোতি চিহ্নের ব্যবহার বেশি হয়ে থাকে। তো আজকে আমরা সেই বেশি যেগুলো আমরা ব্যবহার করি সেই 12টি জ্যোতিচিহ্নের সম্পর্কে জানব। কিছু কিছু জ্যোতিচিহ্নের ক্ষেত্রে থামার প্রয়োজন আছে, কিছু কিছুতে থামতে হয় না। তো সেই জ্ঞানটা আমাদের দরকার, কোন জ্যোতিচিহ্নগুলোই থামতে হয় বা কতটা থামতে হয় এবং কোথায় সেগুলোর ব্যবহার হয়। তো ফ্রেন্ডস, আজকে আমরা শুধু জ্যোতিচিহ্নগুলোর সাথে পরিচয় করব, ব্যবহার জানব অন্য কোনো একদিন, কেমন? তাহলে চলো মন দিয়ে পুরো ভিডিওটা দেখে নাও, কারণ জ্যোতিচিহ্নের সম্পর্কে জ্ঞান না থাকলে কিন্তু বাংলা ভাষা কিন্তু সঠিক অর্থ রেখে পড়া বা লেখা কোনোটাই কিন্তু সম্ভব নয়। তাহলে দেখো তো ফ্রেন্ডস, এই যে দেখো, তার আগে আরেকটা কথা বলি। এই যে জ্যোতি চিহ্ন, এই জ্যোতি চিহ্নের প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে আমরা যাকে বাংলার জনকও বলা হয় তাই না? তো তিনি
প্রথম 1857 সালে একটি বই লিখেছিলেন যার নাম হলো বেতাল পঞ্চবিংশতি। তো সেই বইটিতে তিনি প্রথম এই জ্যোতিচিহ্নের ব্যবহার করেন। তারপর থেকে কিন্তু জ্যোতিচিহ্নের ব্যবহার বাংলা সাহিত্যে হয়ে আসছে। তার আগে কিন্তু শুধুমাত্র যেটি বাক্যের শেষে আমরা ব্যবহার করে থাকি, যেটির নাম হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ, এই জ্যোতিচিহ্নটির ব্যবহার কিন্তু তারও আগে ছিল। বাকিগুলির ব্যবহার কিন্তু সেই বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহার করার পর থেকেই কিন্তু বাংলা সাহিত্যে শুরু হয়েছে। তো এই জ্ঞানটা আমাদের জানা দরকার যে কিভাবে জ্যোতিচিহ্নের ব্যবহার শুরু হলো বা কেই বা এগুলোর প্রবর্তক। ঠিক আছে, জানা হলো তোমাদের। এরপর চলো আমরা সেই জ্যোতিচিহ্নগুলির সম্পর্কে জেনে নিই যে 12টি জ্যোতিচিহ্নের কিন্তু ব্যবহার বর্তমানে বেশি করা হয় বাংলা ভাষায়। তো দেখো, প্রথম যে জ্যোতিচিহ্নর নাম সেটি হলো কমা, বা যেটাকে আরেকটু বাংলাতে বলা হয় পাদচ্ছেদ। ঠিক আছে, কমা বা পাদচ্ছেদ, এটি দেখতে এই রকম। কমা যেখানে কিন্তু মানে এই কমা যেখানে থাকে সেখানে আমাদের স্বল্প সময় থামতে হয়। এবার কতক্ষণ থামতে হয়, সেটার থামার সময় হচ্ছে এক বলার সময়। মানে এই যে এক, এই যে বললাম, তো যতটুকু সময় লাগলো সেই ততটুকু সময় থামতে হবে কমা থাকলে। যেখানে কমা থাকবে বাংলার পড়তে গেলে বা বাংলা লিখতে গেলে আমরা কোথায় ব্যবহার করব না, যেখানে বুঝবো যে এক এই বলার সময়টুকু থামতে হবে সেখানে আমরা কমার ব্যবহার করব। বোঝা গেল নিশ্চয়। তারপরে আছে দেখো উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন, ধরো কারোর কথা, আমরা কোনো মহাপুরুষের কথা বা কোনো অন্য একজনের কথা আমরা যখন হুবহু আমরা বলছি, বা যেমন আমরা বলতে পারি বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো এই যে বিবেকানন্দের কথাটা, এই যে কথা, ওনার কথা আমি বলছি, তো এই ধরনের উক্তির ক্ষেত্রে কিন্তু এই উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। আমরা পরে পরে এগুলো আরও ডিটেলসে জানবো। তাহলে দেখো উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন দেখতে এই রকম। এটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু কমার মতোই উল্টো দুটো করে। ঠিক আছে, কখনো কখনো এই চিহ্নটা হয়তো কোনো একটা উক্তি দিয়ে দিল, এই চিহ্নটা থাকলো, হয়তো জিজ্ঞাসা করা হয় কতগুলি জ্যোতিচিহ্নের ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকমভাবে জিজ্ঞাসা করা হয়। তো অনেকে কিন্তু এই ব্যাপারটা ভুল করে, অনেকে এটাকে কেউ ভাবে দুটো আলাদা আলাদা জ্যোতিচিহ্ন, কেউ ভাবে এটা চারটে জ্যোতিচিহ্ন, তাই না? তা নয়, এটা দেখে রাখো, এটা হলো একটাই জ্যোতিচিহ্ন যার নাম হলো উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। এবং এই চিহ্নটা যেখানে থাকবে সেখানেও কিন্তু আমরা ওই এক, এই যে বলার সময় ততক্ষণই থামবো। এক বলতে যতটুকু সময় ততটুকু আমরা থাকবো এই উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন থাকলে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হলো সেমিকোলন বা অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ কমার মতো, তার উপর একটা ছোট্ট ডট। ঠিক আছে, তো এই যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু একটাই বিরাম চিহ্ন, এটা হলো একটাই জ্যোতিচিহ্ন যেটাকে বলা হয় সেমিকোলন বা অর্ধচ্ছেদ। এরপর এই চিহ্নটা যেখানে থাকবে, যেখানে বাংলা পড়তে গিয়ে যদি এই চিহ্নটা কোথাও পাও তখন মনে রাখতে হবে যে সেখানে আমরা কতক্ষণ থামবো না। দেখো এখানে এই যে পাদচ্ছেদ তারপরেও আরেকটা ডট আছে, তার মানে এটা এক বলার সময় থেকেও কিন্তু আরেকটু বেশি সময় থামতে হবে। তো কতক্ষণ না, এক বলার দ্বিগুণ সময়। আমরা এক বলার দ্বিগুণ সময়, মানে এক এই যে দুবার বলতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ সময় পর্যন্ত আমরা থামবো যদি এই সেমিকোলন চিহ্নটি দেখতে পাই, এই বিরাম চিহ্নটি দেখতে পাই। বোঝা গেল ফ্রেন্ডস। তারপরে দেখো, তারপরে হলো কোলন। এটা সেমিকোলন বা অর্ধচ্ছেদ, তারপরে হলো কোলন বা দৃষ্টান্ত চিহ্ন। এটা হলো এরকম দুটি ডট, মাঝখানে কিন্তু কোথাও এরকম ফাঁকা থাকবে না, এটা কিন্তু বিসর্গ চিহ্ন। তাহলে কোলন মানে একেবারে মাঝখানটা কিন্তু জাস্ট দুটো ডট। ঠিক আছে, এটা হলো কিন্তু কোলন বা হলো দৃষ্টান্ত চিহ্ন। যেমন আমরা অনেক সময় উদাহরণ হিসেবে বেশ কিছু বস্তুর নাম টাম লিখি, তখন এই যে যেমন কথাটা আমরা লিখি তারপর নামগুলো, তো যেমন, এই যেমন বলার পর কিন্তু এই কোলন চিহ্নটি আমরা ব্যবহার করি। বা যথা বলে আমরা কিন্তু এভাবে উদাহরণগুলো লিখি। তো যথা,
যেমন এই কথাগুলোর পরে কিন্তু এই কোলন চিহ্নটি ব্যবহার করা হয়। তোমরা বাংলা পড়তে গেলে কিন্তু লক্ষ্য করে দেখে থাকবে এই ব্যাপারগুলো, ঠিক আছে। এবং এই কোলন বা দৃষ্টান্ত চিহ্ন, এটার সময় হচ্ছে বিরতির সময় বা থামার সময় হলো 1 সেকেন্ড, ঠিক আছে। এরকম পরপর দেখো 6টি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন আছে যাদের থামার সময় হলো 1 সেকেন্ড করে, জাস্ট 1 সেকেন্ড সময় পর্যন্ত থামতে হবে। তারপরে কি আছে, কোলন ড্যাশ, কোলন এবং তার সাথে আছে ড্যাশ। কোলন ড্যাশের চিহ্ন হলো এটা, ঠিক আছে। তারপরে দেখো ড্যাশ, এই যে ড্যাশ, তো এই যে ড্যাশ, এই ড্যাশ ব্যাপারটাও কিন্তু আমরা বাংলা পড়তে গেলে দেখতে পাই, এটা হলো ড্যাশ এর চিহ্ন। তারপরে হলো দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, একটি বাক্যের শেষে এই দাঁড়ি বা পূর্ণচ্ছেদ আমরা ব্যবহার করি বা ব্যবহার করা হয়। এরও সময় হলো, থামার সময় হলো 1 সেকেন্ড। তার আগে ড্যাশেরও থামার সময় 1 সেকেন্ড, কোলন ড্যাশেরও থামার সময় 1 সেকেন্ড। তারপরে হলো প্রশ্নবোধক বা জিজ্ঞাসার চিহ্ন। কোনো কিছু জিজ্ঞাসা করার সময় কিন্তু এই জিজ্ঞাসার চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি আমি জিজ্ঞাসা করি, কি তোমরা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাহলে আমি যে জিজ্ঞাসা করলাম, এই জিজ্ঞাসা করার পর একটি জিজ্ঞাসার চিহ্ন হবে, ঠিক আছে। কি তোমরা ভালো আছো তো, এই যে কথা, কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। বা হয়তো বাড়ি ফিরে পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরলে বাবা মা জিজ্ঞাসা করলো, কিরে পরীক্ষা ভালো দিয়েছিস তো, তাহলে এই যে জিজ্ঞাসা, যে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝালেই কিন্তু আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এবং এই চিহ্নটি বাংলা ভাষা পড়তে গিয়ে যেখানে আমরা পাবো, সেখানে আমরা থামবো কতক্ষণ না, ঠিক একই সময় 1 সেকেন্ড, ঠিক আছে। তারপরে দেখো বিস্ময়সূচক চিহ্ন, অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, কোনো কিছু দেখে চমকে যাওয়া, এই যে ব্যাপারগুলো যখন বোঝাবে কোনো বাক্যের মধ্যে দিয়ে, তখন কিন্তু আমরা ব্যবহার করব এই বিস্ময়সূচক চিহ্ন। এটি কেমন, একটি দাড়ি বা পূর্ণচ্ছেদ, তার নিচে একটি ডট, ঠিক আছে। এটা হলো বিস্ময়সূচক চিহ্ন। যেমন তুমি হয়তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, একটা সুন্দর ফুলের বাগান দেখলে, সেখানে দেখলে বেশ সুন্দর গোলাপ ফুটেছে, তখন দেখবে তোমার অজান্তে তুমি বলে উঠবে, বাহ ফুলগুলো খুব সুন্দর তো, তাহলে এই যে বাহ, একটা কেমন অবাক করার মতো ব্যাপার, তাহলে বাহ এই কথাটার পর কিন্তু আমরা এই চিহ্নটি ব্যবহার করব। বা হয়তো কারোর কোনো দুঃখের খবর শুনলে তখন আমরা বলি না, ইস এই ঘটনা ঘটেছে, তাহলে ইস, বাহ, আহা, এই যে কথাগুলো, এগুলো কিন্তু অবাক করা বা বিস্ময় প্রকাশ করে, কোনো বিস্ময়কর জিনিস বোঝায়, তাই না, বিস্ময়কর কথা বোঝায়। তো তখন আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এরপরে তোমরা লক্ষ্য করে দেখবে অনেক জায়গায় কিন্তু তোমরা এই চিহ্নগুলো দেখতে পাও। তো নামগুলো ঠিকঠাক জানার দরকার, আর কোথায় কতটা থামতে হবে এই ধারণাটাও কিন্তু আমাদের খুব ভালো করে রাখতে হবে, তাই তো। তাহলে এই হলো বিস্ময়সূচক চিহ্ন। তাহলে এই যে দেখো কোলন, তারপর কোলন ড্যাশ, ড্যাশ, দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসার চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই 6টি চিহ্নের বিরতিকাল বা থামার সময় হলো 1 সেকেন্ড, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আছে হাইফেন বা সংযোগ চিহ্ন। যেমন সকাল সন্ধে, হয়তো দুটো একই রকম কথা আমরা যখন বলি, তখন আমরা কিন্তু এই হাইফেন ব্যবহার করে থাকি। সকাল সন্ধে, সকাল বিকেল, দিন রাত, বাবা মা, ঠিক আছে, এই ধরনের কথাতে কিন্তু বা একই রকম কথাতে আমরা কিন্তু এই হাইফেন ব্যবহার করে থাকি। ড্যাশের থেকে হাইফেনটা কিন্তু ছোট, হাইফেন ছোট কিন্তু ড্যাশটা একটু বড় হয়। তো এটি হলো হাইফেন বা সংযোগ চিহ্ন, দুটো শব্দের মধ্যে একটা যোগ কিছু বোঝায়, একটা পরস্পরের মধ্যে একটা সংযোজক ব্যাপার বোঝায়। এরপরে হলো ইলেক বা বর্ণলোপ চিহ্ন। কোনো কিছু হয়তো যখন আমরা লিখি, তখন হয়তো কোনো একটা অক্ষরকে আমরা শব্দ লিখতে গিয়ে কোনো একটা অক্ষরকে বাদ দিলাম। যেমন মনে করো এরকম হতে পারে, তোমরা কিছুজন এসেছো, তো জিজ্ঞাসা করলাম, কি তোমরা কজন, কজন, তো ক তারপরে জন, তো সেখানে আমরা কি ক বলতে বোঝাচ্ছে কি কতজন, তো এই তটাকে অনেক সময় আমরা লিখি না। তো যখন এই যে কোনো একটা হয়তো অক্ষর, কোনো একটা বর্ণকে আমরা লিখলাম না, তো ক তার উপরে কিন্তু এই ইলেক চিহ্নটি ব্যবহার করা হয়। এটি একটু ওপরে লেখা হয়, এইভাবে লেখা হয় ক জন।
তো এইভাবে ওপরে কিন্তু এই চিহ্নটা দেওয়া হয়। এটাকে বলা হয় ইলেক চিহ্ন বা বর্ণলোপ। যখন কোনো বর্ণ লিখি না, লোপ পেয়ে যায়, তখন কিন্তু আমরা এই ইলেক চিহ্নটি বা বর্ণলোপ চিহ্নটি ব্যবহার করি। আর কমা ব্যবহার করা হয় কিন্তু নিচে, এইভাবে নিচে বাক্যের সময় যখন আমরা কমাকে ব্যবহার করব কোনো শব্দের পরে, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এগুলো কিন্তু আমাদের জীবনেরই অঙ্গ। তাহলে এই যে অনেকগুলো জিনিস, দুঃখ, বেদনা, আনন্দ পরপর লিখছি, তখন আমরা কি করব, দুঃখ নিচে একটা কমা, আনন্দ নিচে একটা কমা, বেদনা নিচে একটা কমা, এইভাবে কিন্তু আমরা কমাটাকে ব্যবহার করি। তো নিচে ব্যবহার করা হয়। আর এই ইলেক বা বর্ণলোপ চিহ্নটি ওপরে লেখা হয়, যদিও দুটোর মধ্যে কিন্তু দেখতে একই রকম, কিন্তু এটা ব্যবহার করা হয় ওপরে আর এটা ব্যবহার করা হয় শব্দের নিচে। পাদচ্ছেদ মানে পায়ের কাছে বলতে পারো। তো পা তো নিচে থাকে, তো পায়ের কাছে মানে এটাকে ওইভাবেই বোঝানো হয়। ঠিক আছে, একটু নিচে করে লিখতে হয়। তারপরে হলো ব্র্যাকেট বা বন্ধনী। ব্র্যাকেট বা বন্ধনী তোমরা হয়তো অঙ্ক করতে গিয়েও পাবে। তো একই বন্ধনী 3 রকম হয়। এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা তৃতীয় বন্ধনী। তো ফ্রেন্ডস, হাইফেন বা সংযোগ চিহ্ন, ইলেক বা বর্ণলোপ চিহ্ন এবং ব্র্যাকেট বা বন্ধনী আমরা যেখানে দেখব, সেখানে কিন্তু আমাদের থামার বা বিরতি নেওয়ার কোনো সময়ের দরকার নেই। এই যে 3টে চিহ্ন আমরা জানলাম, সেই 3টেতে কিন্তু থামার কোনো প্রয়োজন হয় না। এগুলো না থেমেই কিন্তু আমরা বাক্যটা পড়তে পারি। তো এই হলো 12টি বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। এছাড়াও কিছু ব্যাকরণিক চিহ্ন আছে, যেমন দেখবে এই রকম। এই চিহ্নগুলো অনেক সময় আমরা বাংলা সাহিত্যে, বাংলা পড়তে গেলে কিন্তু আমরা এই ধরনের চিহ্ন পাবো। তো এইগুলোকে বলা হয় ব্যাকরণিক চিহ্ন। তো এই হলো জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের সাথে পরিচয়। তো আজকে আমরা এই পরিচয়টুকু করলাম। তোমরা ভালো করে ভিডিওটা 2-1বার দেখে এই যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের যতগুলো আমরা বর্ণনা আজকে পেলাম, সবগুলো একটু ভালো করে চিনে রাখবে। এবং অবশ্যই এই যে জ্যোতি চিহ্ন কোথায় কোনটা থাকে এবং কোনটা থাকলে তার থামতে হবে কতক্ষণ, তার থামার সময় কতটা, সেটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তবেই বাংলা ভাষাটা পড়াটা কিন্তু সুন্দর হবে। কেমন? তো ফ্রেন্ডস, এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমি সব সময় তোমাদের জন্য পড়াশোনা রিলেটেড এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। কেমন? তো আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তাহলে যখনই আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমরা কিন্তু ফ্রিতে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটি দেখে নিতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। টাটা।